স্বাগতা এবং নন্দিনী কলেজ লাইফের বান্ধবী ছিল। ভাগ্যক্রমে তাদের বিয়েও একই বাড়িতে হয়। নন্দিনী সরকারি চাকুরিওয়ালা বড় ছেলে রতনকে বিয়ে করে আর স্বাগতা বিজনেসম্যান সুশান্তকে বিয়ে করে। কিন্তু সুশান্তর ব্যবসাটা বেশ কিছুদিন ধরে খারাপ চলায় সুশান্ত সংসারে বেশি টাকা দিতে পারে না। তাই বিয়ের পর নন্দিনী মনে মনে অহংকার করতে শুরু করে। আজকে তোমাদের দুই বৌমার প্রথম রান্না। তোমরা দুজনে ভালো ভালো খাবার দাবার রান্না করে সবাইকে খেতে দেবে। বিকালে আমার বাপের বাড়ি থেকে বাবা মা আসবে তোমাদের দুই বৌমার হাতে রান্না খেতে। আমি আজকে দেখতে চাই তোমাদের দুজনের মধ্যে কে ভালো রান্না করতে পারে। খেয়াল রেখো রান্না যেন ভালো হয়। এই গরমের মধ্যে এমন কিছু রান্না করবে যেটা আমার বয়স্ক বাবা মা খেতে পারে। প্রথম রান্নার কথা শুনে স্বাগতা খুশি হলেও নন্দিনী মনে মনে ভাবতে থাকে এবার সে কিভাবে রান্না করবে। কারণ কলেজে থাকতে নন্দিনী দেখেছে স্বাগতা প্রত্যেকদিন নিজে হাতে রান্না করা টিফিন নিয়েই কলেজে আসতো। অন্যদিকে নন্দিনী বড়লোক ঘরের মেয়ে হওয়ায় সে জীবনে কখনো রান্নাঘরে ঢোকেনি। তাই নন্দিনী কলেজ থেকেই স্বাগতাকে হিংসা করত। নন্দিনী কখনোই চাইতো না স্বাগতা তার থেকে এগিয়ে থাকুক, কিন্তু সেই ব্যাপারটা নন্দিনী কখনোই স্বাগতাকে বুঝতে দেয়নি। সে নিয়ে আপনি নিশ্চিন্তে থাকুন, আমি খুব ভালো রান্না করতে পারি। আশা করি আপনার বাবা মায়ের আমার হাতে রান্না খেয়ে খুব ভালো লাগবে। কিন্তু নন্দিনী রান্না করতে পারে শুনে স্বাগতা মনে মনে ভীষণই অবাক হয়। তুই যে রান্না করতে পারিস তা তো আমি কোনোদিনও শুনিনি। কলেজে তো কখনো রান্না করে নিয়ে যাসনি। তুই বলতিস তোর রান্না করতে ভালো লাগে না, আজকে হঠাৎ বলছিস তুই নাকি খুব ভালো রান্না করতে পারিস। হ্যাঁ পারি তো, তোকে কে বলেছে আমি রান্না করতে পারি না? আমি কোনোদিনও কলেজে টিফিন বানিয়ে নিয়ে যাইনি, তাই বলে কি আমি রান্নাও করতে পারি না? ঠিক এমন সময় সেখানে আবার অমলা দেবী চলে আসে। বড় বৌমা, আমাদের বাড়িতে তো একটাই গ্যাস ওভেন আছে, তাই তুমি ইন্ডাকশনে রান্না করো। আর ছোট বৌমা তুমি গ্যাস ওভেনে রান্না করো। দুজনে যদি এক জায়গাতে দাঁড়িয়ে রান্না করতে যাও তাহলে সময় নষ্ট হবে, আর তোমরা নিজেদের পছন্দ মতো রান্নাও ভালোভাবে করতে পারবে না। হ্যাঁ সেটাই বরং ভালো, গ্যাস ওভেনে রান্না করলে আমার খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, আর আমি অনেকগুলো পদ রান্নাও করতে পারবো। ইন্ডাকশনে রান্না করতে আমার খুব অসুবিধা হবে। মা, আপনি স্বাগতাকে গ্যাস ওভেন দিচ্ছেন কেন? আমি গ্যাস ওভেনে রান্না করব। আপনি বরং স্বাগতাকে রান্না করার জন্য ইন্ডাকশনটা দিয়ে দিন। আমি গ্যাস ওভেন ছাড়া রান্না করতে পারি না। নন্দিনীর কথা শুনে অমলা দেবী স্বাগতাকে ইন্ডাকশনের দায়িত্ব দেয় আর নন্দিনীকে গ্যাস ওভেনে রান্না করার দায়িত্ব দিয়ে চলে যায়। আসলে স্বাগতা গরিব ঘরের মেয়ে হওয়ায় তাদের বাড়িতে কোনো ইন্ডাকশন ছিল না, তাই স্বাগতা বুঝতে পারে না সে কিভাবে ইন্ডাকশন ব্যবহার করবে। তুই তো জানিস আমাদের বাড়িতে কোনোদিনই ইন্ডাকশন ছিল না, তাই আমি ইন্ডাকশন অন করতে পারছি না। তুই একটু ইন্ডাকশনটা অন করে দে না। মা বলেছে আজকে আমাদের মধ্যে কার রান্না সব থেকে বেশি ভালো হবে সেটা উনি দেখবেন, তাই আজকে কেউ কাউকে কোনো হেল্প করা যাবে না। তুই বরং শাশুড়ি মায়ের কাছ থেকে ইন্ডাকশন অন করা শিখে আয়। নন্দিনীর কথা শুনি স্বাগতা চুপচাপ সবজি কাটাকুটি করতে শুরু করে এবং মাছ মাংস ধোয়া শুরু করে দেয়। অন্যদিকে নন্দিনী আজকে বিরিয়ানি রান্না করবে বলে ঠিক করে, তাই সে বাসমতি চাল ধুয়ে গ্যাসে চাপিয়ে দেয়। কিন্তু চাল বসানোর পরেই নন্দিনী মনে মনে ভাবে, আমি তো দেমাগ দেখিয়ে বলে দিলাম যে আমি খুব ভালো রান্না করতে পারি, কিন্তু আমি তো রান্না বান্না সেরকম কিছুই জানি না। তার উপর কি করে বিরিয়ানি বানাবো সেটা বুঝতেই পারছি না। কিন্তু স্বাগতার কাছে কিছুতেই হারা যাবে না। এই বলে নন্দিনী বাথরুমে গিয়ে ইউটিউবে বিরিয়ানি রেসিপি সার্চ করে দেখতে থাকে। এভাবে কিছুক্ষণ কাটে, আর ঠিক এমন সময় অমলা দেবী রান্নাঘরে তার দুই বৌমাকে দেখতে আসে। মা, আপনি এসেছেন? আমাকে একটু ইন্ডাকশনটা অন করা শিখিয়ে দিন তো। আমি অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছিলাম, সবকিছু জোগাড় করে রেখেছি, শুধু ইন্ডাকশনটা অন হয়ে গেলেই রান্না চাপিয়ে দিতে পারবো। এতক্ষণ কেটে গেল আর এদিকে তুমি বলছো তোমার রান্না বসানো হয়নি। বড় বৌমাই বা কোথায় গেল? বড় বৌমার ভাতের হাঁড়ি থেকে যে ফ্যান উতলে উঠছে। এমন সময় নন্দিনী তাড়াতাড়ি করে সেখানে ছুটে আসে আর ভাতের হাঁড়ি থেকে ফ্যান ঝরিয়ে দেয়। অন্যদিকে অমলা দেবী স্বাগতাকে ইন্ডাকশন চালানো শিখিয়ে দেয়। তুমি কোথায় গিয়েছিলে বড় বৌমা? তোমার ভাতের হাঁড়ি থেকে ফ্যান ঝরছিল, আজকে তোমার প্রথম রান্না। এরকম ভুল করলে হবে? ভাত গলে গেলে কিন্তু সেগুলো অতিথিদের দেওয়া যাবে না। আসলে গ্যাস ওভেনের সামনে দাঁড়িয়ে রান্না করতে গিয়ে আমার প্রচন্ড গরম লাগছিল, তাই আমি একটু হাওয়া খেতে বাইরে গিয়েছিলাম। আমার রান্না করতে বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এই বলে নন্দিনী আবার রান্নাতে মন দেয়। সে বিরিয়ানির সঙ্গে চিকেন কষা এবং মাটন কষা পরিবেশন করবে বলে কিছুটা রান্না করা চিকেন এবং মাটন আলাদা করে তুলে রেখে দেয়।
অন্যদিকে স্বাগতা গরমে অতিথিদের জন্য ম্যাঙ্গো জুস, পাইনাপেল জুস, স্যালাড এবং কিছু ফল কেটে ফ্রিজের মধ্যে রেখে আসে। আর সে দুপুরের খাবারে আমডাল, ঢেঁড়স পোস্ত, উচ্ছে আলু ভাজা, এঁচড়ের তরকারি, দই কাতলা, চিকেন ফ্রাই এবং রসমালাই রান্না করে। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই নন্দিনীর স্বামী রতন রান্নাঘরে আসে। আজকে প্রথম রান্নায় তুমি কি রান্না বান্না করছো? অনেকক্ষণ তো হয়ে গেল, এবার খেতে দাও। বড্ড খিদে পেয়ে গেছে। আমার দাদু দিদা আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি ঢুকে যাবে। আরে বাবা, বিরিয়ানিটা দমে বসিয়েছি, একটু তো সময় লাগে রান্না করতে। সবসময় এত তাড়াহুড়ো করলে হয় নাকি? তুমি একটু অপেক্ষা করো, বিরিয়ানিটা হয়ে গেলেই খেতে দিয়ে দেব। নন্দিনীর কথা শুনে রতন স্বাগতার রান্নাবান্নার দিকে তাকিয়ে দেখে স্বাগতা নন্দিনীর তুলনায় অনেক বেশি রান্নাবান্না করেছে, তাও আবার নন্দিনীর থেকে অনেক কম সময়ে। তাই রতন নন্দিনীকে বলে, তুমি সামান্য বিরিয়ানি করতে এতক্ষণ সময় লাগিয়ে দিচ্ছ, অথচ দেখো স্বাগতা ভাজা থেকে ডাল, মাছ, মাংস সবই রান্না করে ফেলেছে। তুমি একটু তাড়াতাড়ি হাত চালাও। রতনের কথা শুনে নন্দিনী স্বাগতের উপর ভীষণ চটে যায়, কিন্তু নন্দিনীর কিছু বলার থাকে না, কারণ নন্দিনী বিরিয়ানির হাড়ির দিকে তাকিয়ে খেয়াল করে তার সম্পূর্ণ বিরিয়ানিটা কেমন যেন গলে গেছে, আর চিকেন এবং মাটনগুলো ভীষণই শুকনো বলে মনে হচ্ছে। নন্দিনীর বিরিয়ানিটা দেখে খিচুড়ির থেকে কম বলে মনে হয় না। তাই নন্দিনী মনে মনে ভাবে, এই রে, এবার কি করব আমি? আমার পুরো বিরিয়ানিটা নষ্ট হয়ে গেল, কিন্তু এই কথা আমি এখন কাউকে বলতে পারবো না, কি যে করি এখন। এমন সময় নন্দিনীর মাথায় একটা বুদ্ধি আসে। এই, তোমরা দুজনে এখান থেকে যাও তো, তোমরা আমার মাথা খারাপ করে দিলে। তোমাদের জন্য আমি শান্তিতে বিরিয়ানিটা রান্না করতে পারছি না। তোমরা টেবিলে চলে যাও, ঠিক সময়ে বিরিয়ানি পেয়ে যাবে। নন্দিনীর বিরিয়ানি হতে এখনো দেরি আছে শুনে রতন স্বাগতাকে বলে, নন্দিনীর বিরিয়ানির অপেক্ষায় থাকলে আজ মনে হচ্ছে আমাদেরকে না খেয়ে কাটাতে হবে। স্বাগতা, তুমি বরং তোমার রান্না বান্না করা খাবারগুলো আমাদের পরিবেশন করে দাও। রতনের কথা শুনে স্বাগতা তার খাবারগুলো নিয়ে টেবিলে সাজাতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই অমলা দেবীর বাবা মাও বাড়িতে এসে উপস্থিত হয়, কিন্তু নন্দিনী বিরিয়ানি বানাতে ব্যস্ত থাকায় স্বাগতা ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা কেটে রাখা ফল এবং জুসগুলো অতিথিদের পরিবেশন করে। এমন সময় অমলা দেবীর মা সাবিত্রী দেবী স্বাগতার ব্যবহারে খুবই প্রসন্ন হন, আর সেই ঠান্ডা জুস এবং ফল খাওয়ার পর বলে, অমলা, এই গরমে তোর বাড়িতে আসতে গিয়ে তেষ্টায় বুকটা একেবারে ফেটে যাচ্ছিল। ভাগ্যিস তোর বৌমা আগে থেকেই ফলের জুস বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল। ঠান্ডা জুস খেয়ে একটু প্রাণ জুড়ালো। তা তোর আরেক বৌমা কোথায়? তাকে ডাক দেখি। তুমি আরেকটু অপেক্ষা করো দিদা, নন্দিনীর এখনো বিরিয়ানি বানানো শেষ হয়নি। তোমরা অনেক দূর থেকে এসেছো তো, তাই স্বাগতা রান্না বান্না করা খাবারগুলো আগে খেয়ে নাও, তারপর নন্দিনীর হাতের বিরিয়ানি খেও। রতনের কথা শুনে সাবিত্রী দেবী এবং স্বপন বাবু স্বাগতার হাতের রান্না খেতে শুরু করে। গরমের মধ্যে কলাইয়ের ডাল দিয়ে ভাত খেতে স্বপন বাবুর ভীষণ ভালো লাগে, তাই তারা দুজনেই স্বাগতার প্রশংসা করতে শুরু করে। অন্যদিকে নন্দিনী এখনো পর্যন্ত মনে মনে ভাবতে থাকে, এখন তো আমার পক্ষে নতুন করে বিরিয়ানি রান্না করা সম্ভব নয়। আগের বিরিয়ানিটা সম্পূর্ণ খারাপ হয়ে গেছে। এক কাজ করি, অনলাইনে 7 প্যাকেট বিরিয়ানি অর্ডার করি। ডেলিভারি বয়কে বলবো রান্নাঘরের জানালা দিয়ে আমাকে খাবারগুলো দিয়ে দিতে, তাহলে আজকে অন্তত আমার মুখটা থাকবে। বিরিয়ানির সাথে রায়তাও অর্ডার করতে হবে। এই ভেবে নন্দিনী সঙ্গে সঙ্গে অনলাইনে বিরিয়ানি এবং রায়তা অর্ডার প্লেস করে দেয়। 30 মিনিটের মধ্যে নন্দিনীর রান্নাঘরে ডেলিভারি বয় এসে জানালা দিয়ে বিরিয়ানিগুলো দিয়ে দেয়। আর তখনই নন্দিনী বিরিয়ানিগুলো প্লেটে সাজিয়ে খাবার টেবিলে নিয়ে যায়। এমন সময় রেস্টুরেন্টের সুন্দর বিরিয়ানির গন্ধ পেয়ে রতন বলে, বাহ, আজ তো দারুণ বিরিয়ানি রান্না করেছো। একদম মনে হচ্ছে রেস্টুরেন্টের রান্না। রান্না করার সময় বিরিয়ানির গন্ধ আসছিল না ঠিকই, কিন্তু এখন দারুণ গন্ধ ছেড়েছে। সমস্ত ভালো জিনিস রান্না করতে একটু সময় লাগে। দেখো, এতক্ষণ ধরে দমে দিলাম বলেই তো বিরিয়ানিটা থেকে এত সুন্দর গন্ধ বেরিয়েছে। রান্নাঘরে তুমি যেভাবে আমাকে তাড়া দিচ্ছিলে, নাও সবার আগে তুমি বিরিয়ানিটা খাও। এই বলে নন্দিনী রতনকে বিরিয়ানির প্লেট দিলে রতন সেই বিরিয়ানি খেয়ে নন্দিনীর খুবই প্রশংসা করে। আর রতনের দেখা দেখি বাকি সবাই বিরিয়ানি খেতে শুরু করে। দুই বৌমা দুই রকম রান্নাই পারদর্শী। এক বৌমা ঘরোয়া রান্না করেছে, আর এক বৌমা আমার রেস্টুরেন্ট স্টাইলে রান্না করেছে। দুটো রত্ন পেয়েছিস, বুঝলি অমলা? সবাই নন্দিনীর বিরিয়ানির প্রশংসা করলে নন্দিনী খুবই খুশি হয়। কিন্তু এমন সময় বাড়িতে সদর দরজায় একটা বেল বাজে, আর তখনই স্বাগতা দরজা খুলে একজন ডেলিভারি বয়কে দাঁড়িয়ে থাকতে দেখে। এই যে দিদি, আপনাদের বাড়ি থেকে 7টা বিরিয়ানির প্যাকেটের অর্ডার হয়েছিল, কিন্তু তাড়াহুড়োর মধ্যে আমি জানালা দিয়ে রায়তাগুলো দিতে ভুলে গিয়েছিলাম। এই নিন রায়তাগুলো। স্বাগতা সুমনের কথা শুনে বুঝতে পারে নন্দিনী বিরিয়ানিটা নিজে হাতে রান্না করেনি, বরং রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছে। আর এমন সময় ডেলিভারি বয়ের কথা শুনে তাড়াতাড়ি করে নন্দিনী সেখানে ছুটে আসে। কিন্তু স্বাগতার হাতে রায়তা দেখে নন্দিনী খুবই ভয় পেয়ে যায়।
আর সে ভাবে নন্দিনী হয়তো এবার সবাইকে সত্যি কথা বলে দেবে। কি হলো বৌমা, কে এসেছে? দরজায় এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো, খাবারগুলো শুকিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এসো। কিছু না মা, আসলে ঘরে দই ছিল না তো, তাই নন্দিনী আমাদের সবার জন্য অনলাইন থেকে রায়তা অর্ডার করেছিল। নন্দিনী স্বাগতার কথা শুনে হাঁপ ছেড়ে বাঁচে, আর নন্দিনী বুঝতে পারে স্বাগতাকে হিংসা করে তার কোনো লাভ নেই। স্বাগতা সবসময় নন্দিনীর ভালো চায়। তাই দুপুরের খাওয়া দাওয়া মিটে গেলে নন্দিনী স্বাগতার কাছে গিয়ে বলে, তুই আজকে শ্বশুরবাড়ির সবার সামনে আমার মান সম্মানটা বাঁচিয়ে নিলি। তুই আজকে প্রমাণ করে দিয়েছিস স্বাগতা যে তুই আমার প্রকৃত বন্ধু। আমি সবসময় তোকে অপমান করেছি, তোকে ছোট করেছি, তুই আমাকে ক্ষমা করে দে প্লিজ। আজ থেকে আমরা দুই যা নয়, আমরা দুই বোনের মতো থাকবো। সে আর বলতে, তাই ভাবি তোর মতো আলালের ঘরে দুলালি রান্না শিখলো কোথা থেকে? পরের বার যদি রান্না করতে না পারিস তাহলে আমাকে ডাকিস হেল্প করার জন্য। নন্দিনী নিজের ভুলের জন্য ভীষণই লজ্জিত হয়ে পড়ে, আর সেদিন থেকে নন্দিনী স্বাগতাকে নিজের বোনের মতো করে দেখতে শুরু করে। ফলে নন্দিনীর রান্না বান্নাতে কোনো অসুবিধা হয় না, কারণ স্বাগতা এখন সবসময় নন্দিনীকে রান্না বান্নাতে সাহায্য করে দেয়। এভাবেই তারা দুজনে মিলেমিশে সংসার করতে থাকে। এদের রুটির ডিমান্ড তো শেষই হয় না দিদি ভাই। এমন ভাবে চাইবে যে তুমি নাও করতে পারবে না। এরা আর কতদিন থাকবে এখানে? আস্তে কথা বল ইন্দু, ওনারা আমাদের অতিথি, শুনতে পেলে কি ভাববে বলতো? তুই বানিয়ে দে আরো 2-3টে রুটি, একটু পরেই আবার চাইবে। চাইলে তো এগুলো দিতে পারবো না, তখন আবার গরম গরম বানিয়ে দিতে হবে। তুমি এতদিন ছিলে না, আমার যে কি অসুবিধা হয়েছে আমি কি বলবো তোমাকে। অতিথিরা আমাদের বাড়িতে এলে আমার বেশ আনন্দ হয়, কিন্তু এদেরকে দেখলেই আমার কেমন যেন ভয় করে। ঠিক আছে, তুই আপাতত রুটিটা দে, আমি দিয়ে আসছি, তারপর আমি শুনবো এরা কি কি করেছে। এই বলে বৈশাখী সেখান থেকে চলে যায়। সেখানে গিয়ে সে সবাইকে একটা করে রুটি দিয়ে দেয়। তারা সবাই এক নিমেষে সব খাবার খেয়ে শেষ করে ফেলে। তাদের খাওয়া দেখে বৈশাখী একেবারে অবাক হয়ে যায়। আরো একটা রুটি নিয়ে এসো না প্লিজ, একটাই আনবে, হ্যাঁ, বেশ গরম গরম। আগের থেকে বানানো রুটি আমাদের খেতে ভালো লাগে না। আমি একটা রুটি নেব, একদম সদ্য বানানো, গরম গরম আর নরম নরম। তাড়াতাড়ি নিয়ে এসো প্লিজ। এই শুনে বৈশাখী রুটি আনতে চলে যায়। ইন্দুর কাছ থেকে রুটিগুলো নিয়ে তাদের অতিথি অর্থাৎ মণিমা, চয়ন এবং তাদের 12 বছরের ছেলে ভূতকে দিয়ে আসে। বৈশাখী এবং ইন্দু দুই যা ছিল, তবে তাদের সম্পর্ক দুই বোন বা দুই বন্ধুর মতোই ছিল। তাদের দুজনের স্বামী অর্থাৎ সুদীপ এবং প্রদীপকে অফিসের কাজে বাইরে যেতে হয়। অন্যদিকে ইন্দুর বড় যা বৈশাখীকেও তার মায়ের শারীরিক অসুস্থতার কারণে বাপের বাড়িতে যেতে হয়। প্রথম 2-1 দিন ইন্দু একা বাড়িতে খুব ভয়ে ভয়ে থাকে, কিন্তু আর না পেরে সে তার স্বামীকে তার অসুবিধার কথাটা জানায়। তুমিও নেই বাড়িতে, দিদি ভাইও নেই, আমি এভাবে থাকতে পারবো না। আমার একা একা খুব ভয় করছে, আমিও মায়ের কাছে চলে যাব। তা বললে হয়? তুমি চলে গেলে বাড়ি তো পুরো খালি হয়ে যাবে। এইভাবে পুরো বাড়িটা ফাঁকা রেখে চলে যাওয়াটা কি ঠিক হবে? মানে আমার একা থাকাটা তোমার কাছে কোনো ব্যাপার নয়, তাই তো? বেশ, তাহলে আমি এখানে থেকে ভয় পেয়ে পেয়ে পাগল হয়ে যাই, তোমরা শান্তিতে নিজেদের কাজ করো। এখন তুমি শুধু শুধু কাজ নিয়ে কথা শোনাচ্ছ। আমি যদি জানতাম বৌদি থাকবে না, তাহলে কখনোই তোমাকে একা রেখে আসতাম না। সমস্যাটা তো সেখানেই, দিদি ভাইও বাড়িতে নেই, তাহলে তো কোনো চিন্তাই ছিল না। আমরা দুজনেই আনন্দ করে থাকতাম, আর আমাদের ভয়ও লাগতো না। আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। আমি এখনই ফোনটা রাখছি, পরে আবার ফোন করব, কেমন? এই বলে প্রদীপ ফোনটা রেখে দেয়। দেখতে দেখতে আরো কয়েক ঘন্টা কাটে। হঠাৎই ইন্দুর বাড়ির দরজায় ঠকঠক করে শব্দ হয়। ইন্দু খুব ভয় পেয়ে যায়। সে কিছু না বুঝতে পেরে প্রদীপকে ফোন করে। প্রদীপ জানায় যে তার পিসির মেয়ে মণিমা, তার স্বামী চয়ন এবং তাদের 12 বছরের ছেলে ভূত কয়েকদিনের জন্য ইন্দুর সাথে থাকবে বলে এসেছে। ইন্দু হঠাৎ বাড়িতে এত লোকজন দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। তার খুব আনন্দ হয়। তারা সবাই মিলে বেশ অনেকক্ষণ ধরে গল্প করে এবং সে সেখানেই দাঁড়িয়ে থাকে। সবার খাওয়া হয়ে গেলে সেও খাবে এই আশায়। তুমি এত ভালো রান্না করতে পারো আমি আগে জানতাম না, না হলে তোমাকে আরেকটা রুটি বেশি বানাতে বলতাম। খাবারগুলো খুব টেস্টি হয়েছে। আরে তুমি লজ্জা পাচ্ছ কেন? আরেকটা রুটি খাবে তো বলো, আমি নিয়ে আসছি। 5 মিনিট বসো, আটা মাখাই আছে, আমি নিয়ে আসছি। তাহলে মামি তুমি আমার জন্য আরেকটা রুটি নিয়ে এসো। আমারও অনেকটা তরকারি এখনো বেঁচে আছে, তুমি রুটি আনলে ওটা দিয়ে খেয়ে নেব। আমার জন্য আরেকটা রুটি আনো প্লিজ, একটাই কিন্তু, ওকে? সত্যি রান্না দুর্দান্ত হয়েছে একেবারে।
ইন্দু আর কোনো উপায় না পেয়ে রান্নাঘরে রুটি করতে চলে যায়। ইন্দু নিজের জন্য 4টি রুটি বানিয়ে রেখেছিল। কেউ কিছু বুঝতে পারবে না ভেবে ইন্দু সেই আগেই করে রাখা রুটিগুলো মণিমা এবং তার পরিবারকে দেবে বলে নিয়ে আসে। ভূত প্রথম রুটিটা খায়। সে রুটিটা খেয়ে মুখটা কেমন কেমন করে। ভূতকে অমর মুখ চোখ করতে দেখে ইন্দুর খুবই রাগ হয়। ইন্দু কোন রকমে নিজের রাগটাকে চেপে রেখেই ভূতর সাথে কথা বলে। কি হলো ভূত, মুখটা অমন করছো কেন? রুটিটা ভালো হয়নি? আচ্ছা, তুমি বরং রুটিটা শুধু শুধু না খেয়ে তরকারি দিয়ে খাও, দেখবে ভালো লাগবে। তরকারি দিয়েও ভালো লাগবে না মামি, এটা গরম রুটি নয়, এটা পুরানো রুটি। তুমি আমাকে গরম রুটি এনে দাও, একটু তরকারিও এনো। হ্যাঁ, এই তরকারিটা তো এই ঠান্ডা রুটি দিয়েই খেয়ে শেষ হয়ে যাবে। রুটি তো রুটিই হয় ভূত, এটা না খেতে পারার কি আছে? এটা খেয়ে নাও, আমি কালকে আবার গরম গরম রুটি করে দেব, কেমন? আজকে এটাই খেয়ে নাও, অনেক রাত হয়েছে, তাড়াতাড়ি ঘুমাতে হবে তো। তারপর সকালবেলা আমি লুচি তরকারি করে দেব, কেমন? আমি লুচি খাবো না, লুচি আমি লুচি খাবো না। আমি এখন আর একটা গরম রুটি খাবো, আমাকে এনে দাও। আমার ছেলে আরেকটা রুটি চেয়েছে মানে ও রুটি খেয়ে পেট ভরেনি। তুমি আরেকটা ওকে এখনই এনে দাও, কালকে আমি তোমাকে বলে দেব আমরা কে কটা রুটি খাবো, তাহলে তোমার আর কোনো অসুবিধা হবে না। ইন্দুর আর কোনো কথা বলার সুযোগ থাকে না। ইন্দু ভেবেছিল আজকে বাড়িতে লোকজন থাকবে বলে সে একটু আরাম করে ঘুমাতে পারবে। এই কয়েকদিন রাত্রিবেলা চোর এবং ভূতের ভয়ে সে ঠিকমতো ঘুমাতে পারেনি। কিন্তু আজকে এত রাত হয়ে যাওয়ার পরেও এখনো তার খাওয়া হয় না। সে ঘুমাবে কখন নিজেও জানে না। রুটি খেয়ে ভূত আবার বায়না ধরে। এখনো এতটা তরকারি পড়ে আছে, কিন্তু রুটি তো শেষ হয়ে গেল। এবার আমি কি তরকারিটা শুধু শুধু খাবো? তরকারিটা কি নষ্ট হবে মা? তুমি বলেছো না খাবার নষ্ট করতে নেই। বাবারে বাবা, এই বাচ্চার বায়না তো শেষই হচ্ছে না। আবার যদি এখন আমাকে রুটি করতে যেতে বলে তাহলে আমি পাগল হয়ে যাব। জিজ্ঞাসা করতেও তো ভয় লাগছে, কি চাই বললেই যদি আরো একটা রুটি চেয়ে বসে। ইন্দু, ওকে আর আধখানা গরম রুটি এনে দাও তো, অর্ধেকই দিও। বেশি খেলেও রাত্রিবেলা শরীর খারাপ করবে, অর্ধেকটাই যথেষ্ট। আর ওকে অর্ধেকটা দেওয়ার পরে যে অর্ধেকটা পড়ে থাকবে সেটা তুমি আমাকে দিয়ে দিও, কেমন? শুধু শুধু অর্ধেক রুটিটা নষ্ট হলে আমার খারাপ লাগবে। তাহলে আমার জন্য আরেকটা রুটি করো, বুঝলে? গরম গরম রুটি দিয়ে তোমার হাতের এই রান্না খেতে বেশ মজাই লাগছে। ইন্দু একের পর এক রুটি বানাতে বানাতে পাগল হয়ে ওঠে। কখনো তাদের তরকারি বেশি থাকে, আবার কখনো রুটি বেশি হয়ে যায়। এভাবেই আরো 4-5 দিন কাটে। ইন্দু আর কোনো উপায় না পেয়ে তার যা বৈশাখীকে ফোন করে। তুমি প্লিজ তাড়াতাড়ি চলে এসো দিদি, আমি আর একা একা পারছি না, বিশ্বাস করো। এরকম চলতে থাকলে আমি আর কয়েকদিনের মধ্যেই পাগল হয়ে যাব। কি রে, ওরা আমাদের বাড়িতে আছে, এতে তোর অসুবিধা কোথায়? বাড়িতে লোকজন থাকলে তোর তো ভালো লাগে। এখন তাহলে কি হলো তোর হঠাৎ করে? আমি ফোনে এত কিছু বলতে পারবো না। তুমি কবে আসবে বলো, দরকার হলে তোমার মাকে নিয়ে এখানেই চলে এসো, আমরা দুজন মিলে ওদের যত্ন করব, কিন্তু তুমি আগে চলে এসো। আমাকে এভাবে টেনশন না দিয়ে একটু বলতো কি হয়েছে? তুই এরকম করছিস কেন? আমি এরকম করছি কারণ তুমি এলেই এরা চলে যাবে, আর তা না হলে আমি পাগল গড়তে যাব, এই আমি বলে দিলাম। বৈশাখী ইন্দুর কথা শুনে খুবই চিন্তায় পড়ে। বৈশাখীর মায়ের সামান্য জ্বর হয়েছিল, আর এখন তার মা আগের থেকে অনেকটাই ভালো আছে। সেই কারণেই বৈশাখীও আর বেশি দিন বাপের বাড়িতে না থেকে নিজের বাড়িতে ফিরে আসে। সেখানে এসে সে ইন্দুর কথা শুনে খুবই অবাক হয়। তারা বুঝে পায় না যে তারা এখন কি করবে। এসব ভাবতে ভাবতেই তারা দুপুরে রান্না করতে থাকে। মণিমা এবং তার পরিবার দুপুরেও রুটি ছাড়া অন্য কিছু খায় না। রান্না হয়ে গেলে বৈশাখী আর ইন্দু মণিমাদের খেতে দিয়ে দেয়। বেশ কিছুক্ষণ খাওয়ার পরে আবার সেই একই জিনিস ঘটে। আর একটা রুটি দেবে? তোমাদের বাড়ির রান্নাগুলো এত ভালো হয় যে রোজ রোজ বেশি বেশি করে খাওয়া হয়ে যাচ্ছে। রোজ ভাবি কম খাবো, কিন্তু তার হয়ে ওঠে না। একটা কেন, কটা খাবে বলো না, আমি নিয়ে আসছি। ভূত, তুমি কটা রুটি খাবে বলো, আমি সবার জন্যই নিয়ে আসছি। আমি আর একটাই খাবো। আমার বলতে খুবই লজ্জা করে, কিন্তু কি বলবো বলো? বুঝতেই তো পারছো, বউয়ের মামার বাড়িতে এসেছি, লজ্জা শরম বলেও তো একটা ব্যাপার আছে নাকি? না না, লজ্জা পাবেন না, আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই বলে বৈশাখী সেখান থেকে রান্নাঘরে চলে আসে। সে রান্নাঘরে এসে ইন্দুকে আরো এক্সট্রা রুটি তৈরি করার কথা বলে। আমি তো ভেবেছিলাম তুমি এলেই এরা হয়তো চলে যাবে, আমি তো তাই তোমাকে এত জোর করে বাড়িতে ডাকলাম। এরা তো যাওয়ার কোনো নামই নিচ্ছে না, কি হবে বলো তো দিদি ভাই?
আস্তে কথা বল, যতই হোক ওনারা আমাদের আত্মীয়। আজ না হয় কাল তো চলেই যাবে, তাও যদি না যায় তাহলে কোনো ব্যবস্থা নেওয়া যাবে। তার আগে দে, 3টে গরম গরম রুটি দে তো, আমি দিয়ে আসি। এই তো সবে প্রথমবার, তুমি দেখতে থাকো। আর একটা একটা করে আর কতবার রুটি চাই, তারপর বুঝবে আমি কেন এদেরকে চলে যাওয়ার কথা বলছি। এই বলে ইন্দু বৈশাখীকে আরো কয়েকটা রুটি বানিয়ে দিয়ে দেয়। রুটি নিয়ে যেতেই আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকে। মণিমা, চয়ন এবং ভূত এক এক করে অনেকবার করে রুটি নিতেই থাকে। বৈশাখীও খুব বিরক্ত বোধ করে, কিন্তু কোনো উপায় না পেয়ে তারা একের পর এক রুটি বানিয়ে দিতেই থাকে। এইভাবে আরো 2-1 দিন কাটে, কিন্তু তাদের বাড়ির অতিথিরা কিছুতেই ফিরে যেতে চায় না। বৈশাখী আর ইন্দু বিরক্ত হয়ে মণিমাদের সামনে অনেকগুলো রুটি বানিয়ে দিয়ে দেয়। ইন্দু আর বৈশাখী লক্ষ্য করে যে এইভাবে একেবারে রুটি বানিয়ে দিলে মণিমা কিংবা তার পরিবার কেউই বেশি রুটি খেতে পারে না। কি ব্যাপার বলো তো, অন্যদিন তোমরা আরো একটা করে কতগুলো রুটি খেয়ে নাও, আজকে এতগুলো দিলাম আর মাত্র 2টো রুটি খেলে কিছু অসুবিধা হয়েছে? শরীর খারাপ নাকি? না না, আমরা এভাবে একেবারে খেতে পারি না। আসলে এভাবে খাবার খাওয়ার অভ্যাস নেই তো, আমরা 2টোর বেশি রুটি এখানে এসে প্রথম খেয়েছি। একটু খুলে বলবে প্লিজ, তোমরা কি বলতে চাইছো? আমরা না সত্যিই বুঝতে পারছি না তোমাদের কথা। এখানে এসে তোমরা আরো একটা করে এতগুলো রুটি খেতে, আর এখন বলছো 2টোর বেশি রুটি তোমরা কখনো খাওনি। মা, বাবা বলতে লজ্জা পাবে, তাই আমিই বলছি মামি। আমাদের ঠাম্মা দাদু একদম ঠিক করে খেতে দেয় না জানো মামি। আমাদের সামনে এইভাবে অনেক খাবারগুলো রেখে দেয় আর বলে এখানে সবার খাবার রাখা আছে, বাকিদের যাতে খালি পেটে থাকতে না হয় সেইভাবেই খাবে। তাই আমাদের সামনে অনেক খাবার রাখলেও আমরা বেশি খেতে পারি না। আর রোজ রোজ যে আরো একটা রুটি বলতে, সেটার কি কারণ তাহলে? একেবারে সমস্ত তরকারি খেয়ে নিলে ঠাম্মা রুটি আর ভাত কিছুই দিতে চায় না, তাই আমরা অল্প অল্প তরকারি বাঁচিয়ে রেখে বারবার রুটি বা ভাত চাইতে পারি। আর এখানেও তাই করেছি, আমরা কালকেই চলে যাব, আর তোমাদের কোনো অসুবিধা হবে না। এইটুকু বাচ্চার মুখে এই সমস্ত কথা শুনে ইন্দু আর বৈশাখী দুজনেই খুবই কষ্ট পায়। তারা মণিমাদের জোর করে আরো কয়েকদিন তাদের বাড়িতে থাকতে রাজি করায়। এরই মধ্যে সুদীপ ও প্রদীপ বাড়ি ফিরে আসে। তারা বাড়িতে আসা মাত্রই একটা রুটি মেকার কিনে নেয়। তারপর থেকে সবাই একসাথেই খেতে বসে, আর মণিমারা আরো একটা রুটি চাইলে তারা সাথে সাথে রুটি বানিয়ে দেয়।